বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ইজিপি সিস্টেম ব্যবহারকারীগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফ্রেন্ডস, আজকে যেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে ইজিপি সিস্টেমে কেমনে কেমনে আমরা আউটসোর্সিং এর কাজ করতে পারি। অর্থাৎ আউটসোর্সিং প্রক্রিয়ায় আমরা যে বিভিন্ন পার্সোনাল আমরা হায়ার করি, বিশেষ করে যে কিছু ক্যাটেগরাইজড সেবা রয়েছে, ওই সেবাগুলি যেমন হচ্ছে আপনার আহ, হচ্ছে ইলেকট্রিশিয়ান, ক্লিনার, সুইপার, তারপর হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে প্রকৌশল সেবা, ডক্টর, স্বাস্থ্য সেবা, বিভিন্নভাবে কনসালটেন্সি, নন কনসালটেন্সি সার্ভিস যেগুলি আছে সেগুলো কিভাবে আমি হচ্ছে নন কনসাল্টিং সেবা কিভাবে আমি আউটসোর্সিং প্রক্রিয়ায় হায়ার করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব। এবং ইজিপি সিস্টেমে কিভাবে একটা টেন্ডার আহ্বান করব সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা বিগিনার আছেন তারা অনেক উপকৃত হতে পারবেন আশা করি। তো ফ্রেন্ডস, যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করে যাই, সেটি হচ্ছে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন, ফেসবুকে হোক হচ্ছে ইউটিউবে হোক, ইউটিউবে দেখলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর ফেসবুকে দেখলে হচ্ছে আপনার লাইক, ফলো, হচ্ছে বাটনে ক্লিক করার জন্য সবাই অনুরোধ করছি। তো ফ্রেন্ডস, আর কথা বাড়াচ্ছি না, আমি হচ্ছে চলে যাব হচ্ছে ইজিপি সিস্টেমের ড্যাশবোর্ডে। ইজিপি সিস্টেমে আমি হচ্ছে একটা পিইড ইউআইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। একটা ডেমো আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা, যেহেতু এটা ট্রেনিং সার্ভারে আমরা এটা কাজটা করে দেখাচ্ছি। তো সবাই মনোযোগ সহকারে দেখবেন। আর আউটসোর্সিং নীতিমালা 2025টা একটু দেখে নিবেন, সাথে হচ্ছে আপনার পিপিআর 2025টা তো কিছুটা জানতেই হবে। তো ফ্রেন্ডস, আমি হচ্ছে শুরু করতে যাচ্ছি। শুরু করার ক্ষেত্রে প্রথমে আমি হচ্ছে আমার যে এক্সিস্টিং এপিপি আছে ওই এপিপি থেকে আমি একটা প্যাকেজ নিব, প্যাকেজ অ্যাড করব, প্যাকেজ অ্যাড করে তারপর ওই প্যাকেজটা আমি কনফিগার করে পাবলিশ করব। পাবলিশ করে তারপরে আমি হচ্ছে টেন্ডার প্রপোজাল ক্রিয়েট তৈরি করব। এরপরে হচ্ছে আমার নোটিশ তৈরি হবে, টিডি টেন্ডার ডকুমেন্ট তৈরি হবে, ইভ্যালুয়েশন কমিটি হবে, দেন হচ্ছে আমি টেন্ডারটা পাবলিশ করতে পারবো। তো ফ্রেন্ডস, আমি হচ্ছে চলে যাচ্ছি আমার পি ড্যাশবোর্ড থেকে, এপিপি থেকে মাই এপিপি থেকে আমি একটা হচ্ছে কারেন্ট ফিসকাল ইয়ারের একটা ডেভেলপমেন্ট বাজেটের একটা অ্যাপ্রুভড এপিপি নিব। আমি হচ্ছে এটা এপিপি আছে, এপিপি হাইফেন স্ল্যাশ বিআরটিসি স্ল্যাশ সিডি স্ল্যাশ 81। এখান থেকে একটা প্রজেক্টের আন্ডারে আমি এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করে আমি হচ্ছে একটা অ্যাড নিউ প্যাকেজ নিব। আমি মাত্র 2 জন ম্যান পাওয়ার হায়ার কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। আর এটা দুটো যদি শিখে রাখেন তাহলে আপনি আরো বেশি ম্যান পাওয়ার হায়ারিং কিভাবে করবেন সেগুলো আপনি আস্তে আস্তে দেখে রাখবেন, দেখতে পারবেন। তো এখান থেকে হচ্ছে প্যাকেজ টাইপ ইজিপি, প্রকিউরমেন্ট নেচার হচ্ছে ফিজিক্যাল সার্ভিস মানে হচ্ছে আউটসোর্সিং আউটসোর্সিং এর মাধ্যমে আমি যে সেবাটা ক্রয় করবো সেটা হচ্ছে ফিজিক্যাল সার্ভিস। সার্ভিস টাইপ হচ্ছে নন কনসাল্টিং সার্ভিসেস, তারপর হচ্ছে টাইপ এমার্জেন্সি নর্মাল। আর এটা হচ্ছে আপনার, যদি আপনার এখান থেকে যদি আপনি সার্ভিস দেন, সার্ভিস দেওয়ার পরে আপনি স্ট্যান্ড অ্যালোন সার্ভিসেস, প্রফেশনাল ইন্টেলেকচুয়াল সার্ভিসেস, যারা হচ্ছে বুদ্ধিবৃত্তিক কাজ সেবা প্রদান করবে তারা হচ্ছে এইগুলো সিলেক্ট করবে। যেহেতু আমার বুদ্ধিবৃত্তিক না, ফিজিক্যাল সার্ভিস লেবার টাইপের অনেকটা, সেক্ষেত্রে আমি ফিজিক্যাল সার্ভিস দেব এবং এখান থেকে নন কনসাল্টিং সার্ভিসেস দেব। টাইপ অফ এমার্জেন্সি নর্মাল দেব। আমার কোনো এমার্জেন্সি নাই। ইজ অ্যাডভান্স প্রকিউরমেন্ট নো, এটা কোনো অ্যাডভান্স প্রকিউরমেন্ট নয়। প্যাকেজ নাম, আমি একটা প্যাকেজ নাম দেব। আমি একটা প্যাকেজ নাম দিলাম হচ্ছে বিআরটিসি স্ল্যাশ ফিজিক্যাল সার্ভিস। ঠিক আছে, স্ল্যাশ দিতে হবে এখান থেকে। আর একটা কিছু দিতে পারেন অথবা এখান থেকেও থাকতে পারেন। আমি 2 পার্সন লিখে দিলাম, 2 পার্সন। ঠিক আছে, 2 পার্সন। ওকে, নিয়ে নিছে। তারপর প্যাকেজ ডেসক্রিপশন দেব। প্যাকেজ ডেসক্রিপশন আমি লিখলাম যে হায়ারিং টু পার্সন অন আউটসোর্সিং বেসিস বেসিস ফর হেড অফিস। এখান থেকে আপনার 2 জন 3 জন যা ইচ্ছা আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। আমি এটা আহ, দিয়ে দিলাম। তারপরে এটা অটোমেটিক প্যাকেজ ডিসক্রিপশন থেকে এখান থেকে নিয়ে নিয়েছে। কোয়ান্টিটি 2 জন, ইউনিট এটা হচ্ছে পার্সন দিলাম।
এস্টিমেটেড কস্ট আমি হচ্ছে ধরে নিলাম এটা 7 লক্ষ টাকার একটা কস্ট আসবে। আমি হচ্ছে দুইজনকে নিলাম, হচ্ছে 2 বছরের জন্য আমি নিতে পারি অথবা 1 বছরের জন্য নিতে পারি। আমি ধরুন 7 লক্ষ টাকার একটা আসবে 1 বছরের জন্য। আমি দেখাবো এখান থেকে ক্যাটাগরি। আমি এখান থেকে সার্ভিস সার্ভিস সিলেক্ট করলাম। এখান থেকে আমি আহ, এখান থেকে নিয়ে নিতে পারবো। ফিজিক্যাল সার্ভিসের আলাদা ওইভাবে না, এখান থেকে অ্যাকাউন্টিং আদার প্রফেশনাল সার্ভিস এগুলো নিতে পারি, কনসালটেন্সি সার্ভিস, তারপরে রিয়েল এস্টেট সার্ভিস, ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েট সার্ভিস। আমি হচ্ছে দুইজন সাব স্টেশন ইঞ্জিনিয়ার নিব, একজন সাব স্টেশন ইঞ্জিনিয়ার নিব আর একজন হচ্ছে আমি আদার প্রফেশনাল নিব। আমি এটা আপাতত দিয়ে দিলাম, এক্সপান্ড করার দরকার নেই। এখানে যেগুলো আছে যে লেবার রিক্রুটমেন্ট অ্যান্ড প্রভিশনাল পার্সোনাল সার্ভিস এগুলো সবই নিতে হয়। আমি তাহলে এটা নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে আমি সাবমিট করে দিব। তাহলে আমার সার্ভিসটা হয়ে গেল, সবগুলো চলে আসছে। তারপরে অ্যাপ্রুভিং অথরিটি আমি আপাতত পে দিয়ে দিচ্ছি, কারণ পে দিয়ে দিলে আমার হচ্ছে আলাদা উপের আইডি দিয়ে লগ ইন করতে হবে না, সময় বাঁচবে। এই জন্য আমি এখানে পে দিলাম। তারপর হচ্ছে পিএসএন রিকোয়ার্স পিএসএন, তারপর হচ্ছে ফিজিক্যাল সার্ভিস, তারপর প্রকিউরমেন্ট টাইপ হচ্ছে এনসিটি, প্রকিউরমেন্ট মেথড হচ্ছে আপনি এখান থেকে লিমিটেড দিতে পারেন, ওপেন টেন্ডারিং মেথড দিতে পারেন, রিকোয়েস্ট ফর কোটেশন দিতে পারেন। আমি হচ্ছে ওপেন টেন্ডারিং মেথড দিলাম দেখানোর জন্য। তারপর হচ্ছে এটা ফিজিক্যাল সার্ভিস অনেক সময় হচ্ছে আপনার এলটিএম এ হয়ে থাকে। আপনি এলটিএম করতে চাইলে এলটিএম এও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এলটিএমটা করা যাবে, এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এখান থেকে আপনার এক্সপায়ারি ডেট অফ অ্যাডভার্টাইজ আইএফটি অন ইজিপি সিস্টেম প্রপোজাল কিছু ডেট দিতে হবে। আমি ডেট দিলাম আগামীকালকের ডেট। তারপরে এখান থেকে আমি হচ্ছে চাচ্ছি এটা 30 দিন রাখলাম। তারপরে হচ্ছে আমি চাচ্ছি ওই দিনই পাবলিশ হবে। তারপরে এই বাকি ডেট আর টাইম গুলো প্রিপেয়ার অনুযায়ী সিস্টেম অটোমেটিক নিয়ে নিবে। আর এক্সপেক্টেড ডেট অফ সাইনিং অফ কন্ট্রাক্ট এটার প্রভিশন আছে কম বেশি করার, এই জন্য আমি এটা 7 দিন দিয়ে রাখলাম। এক্সপেক্টেড ডেট অফ কমপ্লিশন অফ কন্ট্রাক্ট এটা আমি হচ্ছে যে যেহেতু আমার এক্সপেক্টেড ডেট অফ আউটসোর্সিং বেসে, আউটসোর্সিং গুলো আপনি এলটিএম এর আম, করলে করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার এত সময় এত লাগবে না, কিন্তু যখন আপনি ওটিএম করবেন তখন আপনার একটু বেশি সময় লাগবে। আমি এটা 7 দিন দিয়ে রাখলাম আর কি। তারপর আমি সেভ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে আহ, এখান থেকে পাবলিশ বাটন পেলাম, পাবলিশ বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে এখানে পাবলিশ পাবলিশ কথাটা আমি লিখে দিলাম, সাবমিট। এরপরে হচ্ছে আমি পাবো হচ্ছে ক্রিয়েট টেন্ডার প্রপোজালে ক্লিক করব। ক্লিক করে আমি হচ্ছে এখান থেকে একটা আমাদের ফাইল নাম্বার আছে, সেই ফাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দিব। তারপরে এটা পিএসএন পাবলিকেশন ডেট আর টাইম, ফিজিক্যাল সার্ভিস টেন্ডার পাবলিকেশন ডেট অ্যান্ড টাইম আমি এটা দিয়েছিলাম 22 তারিখ দিয়েছি। ডকুমেন্ট লাস্ট সিলেন্ট ডাউনলোড ডেট অ্যান্ড টাইম আমি জুন জানুয়ারির 22 তারিখ পর্যন্ত এটা রাখলাম। তারপরে ক্লোজিং ডেট অ্যান্ড টাইম, ক্লোজিং ডেট অ্যান্ড টাইম এটার পরেই হবে। তো এটা 22 তারিখ প্রায় 3টা দিয়ে দিয়েছি আমি। এটা 22 তারিখ হচ্ছে একদম অফিস সারাদিন শেষে অর্থাৎ 11টা আমি দিয়ে রাখলাম। 11টায় আমি দিয়ে 22 তারিখ। সেক্ষেত্রে আমি টাইমটা একটু চেঞ্জ করে নিব। আহ, ওটা আমি দিয়ে রাখলাম। তো সেটা হচ্ছে 22 তারিখ, সরি ফেব্রুয়ারি না, অবশ্যই এটা হলো জানুয়ারি 22 তারিখ। ঠিক আছে, এটা হলো 22/1/2026, এটা 22/1/2026। এটা হচ্ছে 2টা 55। তাহলে এই টাইমটা ঠিক হয়নি, টাইমটা আমাদের আবার দিতে হবে তাহলে। ষাট, তাহলে এটা হলো 22 তারিখ। ঠিক আছে, 22 তারিখ, 22 তারিখ দিলাম। আচ্ছা, টেন্ডার, এরপর হচ্ছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর টেন্ডার প্রপোজাল সিকিউরিটি সাবমিশন, তবে এইটা এবং এইটার মাঝামাঝি একটা সময়। তাহলে আমি এটা 22 তারিখই দিয়ে রাখলাম, 22 তারিখ 22 তারিখ ওকে। এটা আমি দিয়ে রাখলাম হচ্ছে একদম অফিস আওয়ার থেকেও আহ ঠিক 5টার সময় দিয়ে রাখলাম 22 তারিখ।
জানুয়ারি 25 তারিখ। তাহলে এখন আমার রয়েছে প্রি টেন্ডার প্রপোজাল মিটিং স্টার্ট ডেট অ্যান্ড টাইম, আর হচ্ছে প্রি টেন্ডার প্রপোজাল মিটিং এন্ড ডেট অ্যান্ড টাইম। এটা হচ্ছে 2/3 সময়ের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। তাহলে এটা আমি হচ্ছে, এটা তো 22 তারিখ শুরু হবে এবং এটা ফার্স্ট হাফের দিকে হলেই ভালো হয়। তাহলে আমি এটা 22 তারিখ, আমি এটা 23 তারিখ দিয়ে দিলাম। আর এটা আমার যেহেতু 22 জানুয়ারি পর্যন্ত লাস্ট সেলিং ডাউনলোডিং ডেট অ্যান্ড টাইম রয়েছে, তাইলে আমি এটা হচ্ছে হচ্ছে 11 তারিখ করে দিলাম। তাহলে আমার এখানে আছে 11 দিন, আর এখানে আছে প্রায় 7 দিন। তাহলে হচ্ছে আমার প্রায় 18 দিন হয়ে যাচ্ছে। এরপরে আমি এলিজিবিলিটি অফ টেন্ডার কনসালটেন্ট, এলিজিবিলিটি অফ টেন্ডারার কনসালটেন্ট, আমি এটা এস পার পিএসএন ডট পিএসএন ডিওসি, এটা আমি দিয়ে দিচ্ছি। কারণ এখানে আমি লিখে টাইম নষ্ট করছি না। আপনি এখান থেকে লিখবেন, আপনি লিখতেও পারেন বা অ্যাজ পার পিএসএন ডক লিখেও দিতে পারেন। এলিজিবিলিটি অফ টেন্ডার, তার ভ্যালিড ট্রেড লাইসেন্স থাকতে হবে, তার জেনারেল এক্সপেরিয়েন্স 5 বছর থাকতে হবে, তার হচ্ছে আপনার টিন ব্যাট সার্টিফিকেট এগুলো আপডেট থাকতে হবে। এগুলো এগুলো আপনি অনেক কিছু লিখে দিতে পারেন। তারপর ব্রিড ডেসক্রিপটিভ অ্যাসাইনমেন্ট, আমি যে 2টা লোক নিব, সেই 2টা পদ কোন কোন পদে কাজ করতে হবে, আপনি এখানে পোস্টটা উল্লেখ করে দিতে পারেন যে ফলোইং পোস্ট, ফলোইং লিখে পিও টেস্ট ফলোইং পোস্ট। আমি ধরেন একজন নিলাম বেস্ট ইঞ্জিনিয়ার অ্যান্ড বেস্ট ইঞ্জিনিয়ার একজন নিলাম। আর 2 নাম্বার হচ্ছে আমি একজন ক্লিনার নিব, ক্লিনার, এই 2জন আমি নিলাম। ঠিক আছে, এই মোটামুটি এটা দিয়ে আপনার বোঝাই যাচ্ছে। তারপর হচ্ছে ফর 1 ইয়ার, ইয়ার নো ফেস, নো ফেস। ঠিক আছে, এগুলো আমি এখানে একটু লিখে দিলাম। তারপর হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স রিসোর্স অ্যান্ড ডেলিভারি ক্যাপাসিটি রিকোয়ার্ড, এটাও আমি অ্যাজ পার পিএসএন ডক দিয়ে দিলাম। তারপরে আদার্স ডিটেলস অ্যাপ্লিকেবল, আমি অ্যাজ পার সব অ্যাজ পার পিএসএন ডক। তারপরে অ্যাসেসমেন্ট উইথ ফরেন ফার্মস নট এনকার্স, কারণ এটা খুবই ছোট একটা কাজ, এই জন্য হচ্ছে দেশের যে ফার্ম আছে তারাই করতে পারে। পিএসএন ডকুমেন্ট প্রাইস 500 টাকা। পিএসএন সিকিউরিটি অ্যামাউন্ট ইন বিডিটি, এটা হচ্ছে আমাকে আমি এটা একটা দিয়ে দিলাম যে আমার যেহেতু এটা 7 লক্ষ টাকার কাজ, আমি 3%-এর বেশি আমার দেওয়ার দরকার নেই, আমি তার মধ্যেই থাকবো। তাহলে আমি এটা দিয়ে দিলাম যে 18,000 টাকা, 18,000 টাকা দিবে। এটা হচ্ছে নট মোর দ্যান 3%, এবং হচ্ছে এটা এটা একটা মানে ভালো ইয়ে থাকতে হবে, মানে পূর্ণ সংখ্যায় থাকতে হবে, কোনো ভগ্নাংশ থাকতে হবে না। এই হায়ার সার্ভিস পার্সোনাল, ইয়েস। ঠিক আছে, পয়েন্টস, তাহলে এদের যে আমি মার্কিং করবো কত, আমি দিলাম 60 করে। তারা পাস মার্কস হচ্ছে পাসিং পয়েন্টস ফর টেকনিক্যাল ইভ্যালুয়েশন 60। তারপর রেফারেন্স নং আমি একটা দিতে হবে, রেফারেন্স মানে ফাইল নং, এটা আপনি দিতে পারেন। তারপরে পেজিং অফ পেজিং অফ সার্ভিস, নো ফেস, নো ফেস, সিঙ্গেল ফেজ অনলি, মানে থাকে নো ফেস। আমি এটা উম, 2 বা 6 মাস একটা ফেজ, বা 1 বছর একটা ফেজ, 3 বছর 3টা ফেজ থাকে, যে আমার এটা কোনো ফেজ নেই, আমি সিঙ্গেল সিঙ্গেল ফেজ অনলি। তারপরে লোকেশন পি অফিস দিয়ে দিলাম। ইন্ডিকেটিভ স্টার্ট টাইম, দিতে চাচ্ছি এটা ফেব্রুয়ারি 1 তারিখ শুরু হবে কাজটা। আর হচ্ছে আমার সরি 27-এর আহ, সাত আহ, 27-এর হচ্ছে 27শে ফেব্রুয়ারিতে, 27-28 ফেব্রুয়ারি কাজটা শেষ হবে। ঠিক আছে, এই পর্যন্তই থাকলো। তারপর আমি সাবমিট দিয়ে দিব। যদি আমার সব ঠিকঠাক থাকে সাবমিট হবে, আদারওয়াইজ কোথাও ভুল থাকলে আমাকে সে দেখাবে যে এটা ভুল হয়েছে, দেখি উপরে কোথাও বাদ রয়েছে কিনা। আচ্ছা, মিটিং এন্ড ডেট অ্যান্ড টাইম শুড বি গ্রেটার দেন, ও মিটিং স্টার্ট ডেট অ্যান্ড টাইম, আচ্ছা তাহলে এটা হলো 23/12, ও সরি, তাহলে এটা আমার তো ভুল অবশ্যই হয়েছে। আমার এটা দেওয়ার কথা ছিল 11/1, 11/1, আচ্ছা জায়গার দরকার নেই, আমি 8/8 দিয়ে দিলাম। তাহলে এখানে 8 দিন, আর ওখানে হচ্ছে 7 দিন, 8 7 15 দিন থাকলো। তাহলে এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে 12, 23/12 আর 8/1, ওকে ফাইন। তাহলে এখন দেখি নেই কিনা, বিসমিল্লাহ। আচ্ছা, তাহলে আমার এটা হয়ে গেল। আমি কাজ করতেছি EPPS2, হচ্ছে ফিজিক্যাল সার্ভিস, প্রপোজাল ফর ফিজিক্যাল সার্ভিস ইলেকট্রনিক, এটা হচ্ছে আমার সিলেক্ট হয়ে আছে।
তারপরে হচ্ছে আহ, আমি এখানে টেন্ডার প্রপোজাল ভ্যালিডিটি সাধারণত 60 থেকে 120 দিন হয়ে থাকে, আমি এটা 60 দিন রাখলাম। আর এখানে আপনি 88 28 দিন বাদ হয়ে টেন্ডার প্রপোজাল সিকিউরিটি ভ্যালিডিটি নাম্বার অফ ডেজ বের হয়ে 28 দিন প্লাস হয়ে 28 দিন হয়েছে, আমি সাবমিট স্টাডি করে দিলাম। ওকে, ওকে। আমার স্টাডি সাবমিট হয়েছে। এবার হচ্ছে আমার সেকশনটা সেভ করতে হবে। সেকশনটা সেভ করলাম। এরপরে আমার যেটা হচ্ছে সেভ ফর্মস। ওকে, আচ্ছা, ফর্ম দিলাম। এরপরে আমি আপাতত যাব হচ্ছে ইভ্যালুয়েশন কমিটিতে যেতে পারি, কমিটির কাজ করে আসতে পারি, অথবা ডকুমেন্টের কাজও আমি করতে পারি। তো ইভ্যালুয়েশন করার জন্য ইভ্যালুয়েশন কমিটি যে আমি ফরম্যাট করব, সেজন্য হচ্ছে আমাকে দেখে আসতে হবে যে আমার কোনো ইভ্যালুয়েশন এটা করা আছে কিনা, দেখে আমারটা, অথবা আমাকে খুঁজে আসতে হবে ওখান থেকে। আমি দেখি ইভ্যালুয়েশন কমিটিতে গিয়ে ইভ্যালুয়েশন কমিটি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে অ্যাড মেম্বার্স দিলাম। অ্যাড মেম্বার্স দিয়ে এনাকে এবং এনাকে আমি রাখলাম। সেম পি আদার পি থেকে আমি নিলাম হচ্ছে এখান থেকে, যেহেতু এটা একটা ট্রেনিং সার্ভার, ট্রেনিং ইয়ে দিয়ে আমাকে করতে হবে, নিশ্চয় ট্রেনিং। তারপরে আমি পেয়েছি, এখান থেকে একটি আইডি আমি নিয়ে নিলাম। এনাকে, এই ব্যক্তিকে আমি নিয়ে নিলাম সাপোজ, তারপরে অ্যাড করে দিলাম। তাহলে আমি হচ্ছে ইস্তাউল হক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এনাকে মেম্বার সেক্রেটারি রাখলাম। আর এই ইসানুল হক এনাকে আমরা চেয়ারপারসন রাখলাম। আর এই যে বাইরের মেম্বার যিনি আছেন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এনাকে আমরা মেম্বার রাখলাম। তারপর আমি সাবমিট দিয়ে দিলাম। একটা কম নাম দিতে হবে, নাম দিলে ইভালুয়েশন কমিটি। তারপর আমি সাবমিট দিয়ে দিলাম। তাহলে আমার ইভ্যালুয়েশন কমিটি হয়ে গেল। তারপর ইভ্যালুয়েশন কমিটি ওয়ার্ক ফ্লো তৈরি করে অ্যাপ্রুভ নিতে হবে। তো আমি এখান থেকে ইউজার বাড়াচ্ছি না, শুধু শুধু দিয়ে রিভিউয়ার্স 0 দিয়ে আমি হচ্ছে সাবমিট করে দিব। অর্থাৎ এখানে পি ইনিশিয়েটর, পি হচ্ছে অ্যাপ্রুভার। তারপর সাবমিট করে দিলাম। এতে হয়েছে যেটা আমাকে আলাদা আবার ওপের আইডিতে লগ ইন করে অ্যাপ্রুভ করে আনতে হয়নি। এখন আমি হচ্ছে নোটিফাই কমিটি মেম্বার করে দিব। আমি লিখলাম যে প্লিজ অ্যাকসেপ্ট, ঠিক আছে, দিয়ে আমি হচ্ছে নোটিফাই করে দিব। অন্য কোনো কমেন্টও আপনি লিখে দিতে পারেন, ম্যাটার না। তারপর হচ্ছে আমার কমিটি মেম্বার নোটিফাইড সাকসেসফুলি। এবার আমি নোটিশে আসি। নোটিশে গ্রান্ট সামারি করতে হবে, সে বলেই দিচ্ছে এখানে একটা গ্রান্ট সামারি আসবে। তারপরে এটা আমি যদি ক্লারিফিকেশন রাখতে চাচ্ছি যে কোনো, তাহলে আমি হচ্ছে ক্লারিফিকেশন এখানে অ্যাড করব, ইয়েস। এবং ক্লারিফিকেশন ডেটটা আমাকে দিতে হবে 22 12 2022 থেকে 12 1 2026 মধ্যে। তাহলে আমি এটা মিডল একটা ডেট দিলাম, সেটা হচ্ছে জানুয়ারির 1 তারিখে দিয়ে দিলাম। তাহলে এটা এটা এবং দুইটার মধ্যেই থাকতেছে। তারপর আমি সাবমিট দিয়ে দিব। তাহলে আমার ক্লারিফিকেশন অন টেন্ডার প্রপোজাল কনফিগার্ড সাকসেসফুলি এটা হয়ে গেল। তারপর আমার অফিসিয়াল কস্ট এস্টিমেট তৈরি করা, আমি এখান থেকে অ্যাড করতে পারবো কস্ট এস্টিমেট। তাহলে এখান থেকে আমাকে হচ্ছে আপলোড অফিসিয়াল কস্ট এস্টিমেট আমি ধরলাম 7 লক্ষ টাকাই ধরলাম, 7 লাখ। আর এখান থেকে হচ্ছে আমাকে আপলোড, এটা আমার যে ডকুমেন্ট ছিল, অর্থাৎ কস্ট এস্টিমেট কমিটি যে রেজুলেশনটা তৈরি করেছে বা যে দরটা তৈরি করেছে, ওইটা আমাকে স্ক্যান করে এখানে দিয়ে দিতে হবে। পিডিএফ দেয়াই বেটার। আর ডিসক্রিপশনে আমি ওসি লিখে দিলাম, মানে অফিসিয়াল কস্ট এস্টিমেট। তাহলে আমার ফাইল আপলোড সাকসেসফুলি হয়ে গেল। আমি এটা কেটে দিব, আমার এখানে অফিসিয়াল কস্ট এস্টিমেট সংখ্যায় দিয়ে দিব, হচ্ছে আমি এটা সাবমিট করে দিব।
অফিসিয়াল কস্ট এস্টিমেট এন্টার সাকসেসফুলি, দেখেন তাহলে অফিসিয়াল কস্ট এস্টিমেট এডিট ভিউ এটা হয়ে গেছে। ওয়ার্ক এখান থেকে ক্লারিফিকেশন টেন্ডার প্রপোজাল এটা হয়ে গেছে, কনফিগার কি ইনফ্যাক্ট আগেই হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে যে আমাকে যেতে হবে ডকুমেন্টেশনে গিয়ে আমার ডকুমেন্ট রেডি করার পরে তাহলে আমি গ্রান্ট সামারি তৈরি করতে পারবো, এবং গ্রান্ট সামারি তৈরি করা হলে পরে এই যে ডকুমেন্ট থেকে তাহলে আমি ওয়ার্কফ্লো তৈরি করতে পারবো, আর ওয়ার্কফ্লো তৈরি করার পরে হচ্ছে আমার যে এটা আছে, আমার নোটিশটা আছে, এটা পাবলিশ বাটন এখানে চলে আসবে। তাহলে আমি এখন যাব ডকুমেন্টে গিয়ে আমার স্টুডিও হচ্ছে EPPS2। তারপরে এখান থেকে হচ্ছে আমার যেটা যেটা করতে হবে কনফিগার ডেজিগনেশন সাব ক্রাইটেরিয়া। ডেজিগনেশন যেহেতু আমি দুইটা লোক নিব, দুইটা লোক আমি আগেই বলছি, একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিব আর একজন আমি ক্লিনার নিব। তাহলে হচ্ছে আমার হায়ারিং 2 পার্সন আউটসোর্সিং বেসিস ফর হেড অফিস, আমার এটা হচ্ছে প্যাকেজ ডিসক্রিপশন। আর আমি এখান থেকে কনফিগার করে নিব সাব ক্রাইটেরিয়া ডেজিগনেশন। আমি এখান থেকে হচ্ছে অ্যাড ডিসক্রিপশন, দুটো ডেজিগনেশন, একটা হচ্ছে আমার ইঞ্জিনিয়ার, এটা হলো একজন। আর হচ্ছে আরেকজন নিব, সেটি হচ্ছে ক্লিনার ক্লিনার সেটা আমি নিব হচ্ছে একজন। তারপর আমি অ্যালোটেড পয়েন্ট এখান থেকে দিয়ে দিতে পারি। আহ, আমি অ্যালোটেড পয়েন্ট 50 রেখে দিচ্ছি, তাহলে টোটাল অ্যালোটমেন্ট 100। ঠিক আছে, সেভ ডেজিগনেশন। আচ্ছা, এবার যদি আমি সাব ক্রাইটেরিয়া অ্যাড করতে চাই, যেমন সাব ক্রাইটেরিয়া কি হইতে পারে, যেমন হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন। হ্যাঁ, তারপরে এটা তাকে তো আমি তো 50 অ্যালোটেড পয়েন্ট 50, এটা আমি অন্যভাবে দিতে পারি, তো 50 অসুবিধা নাই। আমি এখান থেকে অ্যালোটেড পয়েন্ট 50 এখানে আমি 50-এ ভাগ করে দিলাম, যে এটা হচ্ছে আমার 10। তারপরে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স এটা আমি দিলাম 10। তারপর আরটা দিলাম হচ্ছে যে ভাইবা ভাইবা এটা দিয়ে রাখলাম আমি 30। ভাইবাটা বেশি দিয়ে রাখলাম, তাহলে অনেক সময় ভাইবাটা বেশি দিলে সুবিধা হচ্ছে যে একটা লোককে আপনি আপনার পছন্দ মতো একজন লোককে আপনি নিতে পারবেন যদি সেই লোকটা আপনার ভাইবাতে বেশি দিয়ে। তো এটা মার্কিংটা আপনি আপনার মতো করে করবেন, নট নেসেসারি যে আমার এভাবে করছি এভাবে করতে হবে। তারপরে একইভাবে আমি এটার হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন দিলাম, এক্সপেরিয়েন্স সরি এক্সপেরিয়েন্স দিলাম, তারপরে হচ্ছে আমি ভাইবা দিলাম। ঠিক আছে, ভাইবা দিলাম। এটা আমি আবার এটা আমি এভাবে দিলাম, যেমন ধরেন 15, 29 আর এটা 20, আমি এভাবে এটা দিয়ে দিলাম। তাহলে আমার টোটাল হচ্ছে 100, টোটাল ক্রাইটেরিয়া পয়েন্টস 100। ঠিক আছে, তাহলে আমি এটাকে সেভ সাব ক্রাইটেরিয়া দিয়ে দিলাম। Okay, তাহলে আমার ক্রাইটেরিয়া সাব ক্রাইটেরিয়া আমার হয়ে গেল। তারপরে হচ্ছে ফাইনালাইজ ইভালুয়েশন ক্রাইটেরিয়া। ওকে ফাইন, আমি ইভালুয়েশন ক্রাইটেরিয়া ফাইনালাইজ করে দিলাম। আচ্ছা, ইভালুয়েশন সাব ক্রাইটেরিয়া আমার হয়ে গেল। আমি আবার হচ্ছে ডকুমেন্টে ক্লিক করলাম। ডকুমেন্টে ক্লিক করলে আমি কোথায় ছিলাম, কনফিগার ডিজাইন সাব ক্রাইটেরিয়া ছিলাম। এরপরে আসি আমার ইনস্ট্রাকশনস টু টেন্ডারার্স, এখানে কোনো কাজ নেই, তো ভিউ করে দেখতে পারেন কি কি টেন্ডার ইনস্ট্রাকশন আছে। আমাদের এখানে টেন্ডার ডাটা শিট টিডিএস এডিট, এখানে আমাদের কাজ আছে। পার্টিকুলার কন্ডিশন অফ কন্ট্রাক্ট এডিট, এখানে কাজ আছে। তারপরে হচ্ছে এই ফর্মগুলো আমি প্রত্যেকটাই দেখে দেখে সেভ করে যাব, কারণ কোনটাই কি বাদ পড়ে সেটা বলা যাবে না, এই জন্য দেখে দেখে আমি সেভ করে যাব। তারপর এখান থেকে আমি গ্রান্ট সামারি সবগুলো হয়ে যাওয়ার পরে আমি গ্রান্ট সামারি করব। গ্রান্ট সামারি করলে পরে আমার হচ্ছে কাজ হয়ে গেল। আমি হচ্ছে টেন্ডার নোটিশটা করে দিব, পাবলিশ করে দিব। তাহলে হচ্ছে আমি এখন চলে যাব
টেন্ডার ডাটা শিটে এটা এডিটে ক্লিক করব। এডিট ক্লিক করে এখানে যে কয়টা সেকশন আছে আমি সবগুলোতেই এডিটে ক্লিক করে দেখব কোথায় কি কাজ বাকি রয়েছে। তাহলে এখান থেকে হচ্ছে দি প্রকিউরমেন্ট এন্টিটি ইজ নাম দিবেন, যে প্রকিউরমেন্ট এন্টিটি যে আছে আপনার অফিসে, আমি দিলাম মিস্টার সরি মিস্টার এক্স, ঠিক আছে, রিপ্রেজেন্টেড বাই মিস্টার এক্স রিপ্রেজেন্টেড দি এন্টিটি, সরি এখানে নামটা দিবেন না, এখানে দিবেন হচ্ছে ডিপি ইজ কারেন্ট বিটিআরসি, বিটিআরসি রিপ্রেজেন্টেড বাই, এটা আমি অ্যাজ ফর এক্সাম্পল আর কি, একটা প্রতিষ্ঠান নাম দিয়ে আপনি আপনার নাম দিবেন, রিপ্রেজেন্টেড বাই হচ্ছে মিস্টার এক্স ডিরেক্টর, ডিরেক্টর, ওকে। আপনি দিয়ে দেবেন দি নেম অফ সার্ভিসেস, আপনি এখান থেকে লিখে দিবেন যে হায়ারিং টু পারসন অন আউট আউটসোর্সিং বেসিস, ওকে। ব্রিফ ডেসক্রিপশন আপনি দিয়ে দিতে পারেন যে এখানে আপনি কিছু লিখে দিতে পারেন যে ফর অন ফিজিক্যাল সার্ভিস, ফিজিক্যাল স্যার ফিজিক্যাল সার্ভিস ফর 1 ইয়ার, ফিজিক্যাল সার্ভিস ফর 1 ইয়ার, এটা আপনি করতে পারেন। টেন্ডার রেফারেন্স, এটা রেফারেন্স নাম্বার দিবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে এটাকে আপডেট দিয়ে দিবেন, আপডেট টিডিএস, তারপরে দি ইন্টেন্ডেড কমপ্লিশন ডেট, ডেট অফ দ্য কন্ট্রাক্ট ইজ, ইন্টেন্ডেড কমপ্লিশন ডেট অফ দ্য কন্ট্রাক্ট ইজ, এটা আপনি দিবেন যে আমি এটা 28 ফেব্রুয়ারি, 2027 সালে আমার কাজ শেষ হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আপডেট টিডিএস ডিটেলস, দি সোর্স অফ পাবলিক ফান্ড ইজ ডেভেলপমেন্ট ফান্ড, ডেভেলপমেন্ট ফান্ড, তার আপনি রেভিনিউ দিবেন। এটা আপনি, আর যদি গভ হয় তাহলে জিও পি দিবেন, গভ, তারপর আপডেট করে দিবেন এটা। তারপর দি নেম অফ দ্য ডেভেলপমেন্ট পার্টনার ইজ, বললাম হচ্ছে, আমি দেখলাম যে আইডিবি, আই ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক দিয়ে দিবেন। তারপরে এটাকে আপডেট করে দিবেন। তো স্লো কাজ করতেছে, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, আমরা কোনটা ছিলাম, আইডিবি এটা। আচ্ছা, আপডেট সাকসেসফুলি, এরপর আসি এলিজিবল টেন্ডারার্স, দি ইনভাইটেশন ফর টেন্ডার ইজ ওপেন টু অল টেন্ডারার্স, তারপর হচ্ছে বা দি ইনভাইটেশন ফর টেন্ডার ইজ ওপেন অনলি ফর দ্য এনলিস্টেড টেন্ডার, এটা হচ্ছে এলটিএম করবে তারা। আমি যদি ওখানে ওটিএম সিলেক্ট না করে আমি যদি হচ্ছে এলটিএম দিতাম তাহলে আমি এটা উল্লেখ করে দিতাম, যেহেতু আমি এলটিএম করিনি এই জন্য হচ্ছে ওপেন ফর অল দিয়ে দিলাম। তারপরে আমি আপডেট করে দিলাম। তারপর টেন্ডারার শ্যাল হ্যাভ দ্য ফলোইং আপ টু ডেট ভ্যালিড লাইসেন্স, সেটা আপনি উল্লেখ করে দিবেন। দি টেন্ডার্স শ্যাল হ্যাভ দ্য ফলোইং আপ টু ডেট ভ্যালিড লাইসেন্স, তারপর স্টেট লাইসেন্স ফ্রম ডিপার্টমেন্ট অফ ইন্সপেকশন ফর ফ্যাক্টরিজ অ্যান্ড এস্টাবলিশমেন্ট or any other license as may be required for any particular procurement other, আমি এখান থেকে একজন ইলেকট্রিশিয়ান নিব, সাবস্টেশন ইঞ্জিনিয়ার নিব, আর একজন হচ্ছে ক্লিনার নিব, তাহলে আমার হচ্ছে ওইভাবে দরকার নেই। তবে সাবস্টেশন ইঞ্জিনিয়ার আইবির হচ্ছে তার সার্টিফিকেট থাকতে পারে, আর এটা হচ্ছে আহ, সে যদি আউটসোর্সিং করতে পারছে তার ভ্যালিড ট্রেড লাইসেন্স থাকলেই হবে, আপ টু ডেট ভ্যালিড লাইসেন্স, এটা আপনি দিতে পারেন নাও দিতে পারেন। আমি দেখলাম টেন্ডার শ্যাল হ্যাভ, এটা হচ্ছে থাকতে পারে অনেক সময়, যেমন আপনি একজন আহ, উম, ইয়াতে কাজ করবেন, যেমন হচ্ছে আপনার কলকারখানা অধিদপ্তর থেকে আপনার লাইসেন্স থাকা লাগতে পারে,
যদি আপনি শ্রমিক নিয়ে কাজ করেন সেগুলো আপনার লাগতে পারে, বা আপনার হচ্ছে ড্রাইভার, যে আপনি ড্রাইভার দিবেন সেক্ষেত্রে আপনার হচ্ছে কোনো গাড়ি মনিটরিং, বিআরটিএ থেকে আপনার হয়তো কোনো লাইসেন্স থাকতে পারে, তখন আপনি এটা উল্লেখ করে দিবেন। তো আমি জাস্ট জন্য আমি এখানে বলে দিলাম, যেহেতু আপনি ইঞ্জিনিয়ার দিবেন, আইইবি থেকে আপনার একটা লাইসেন্স থাকতে হবে। ঠিক আছে, আইইবি লাইসেন্স, আইইবি লাইসেন্স এটা আপনি দিতে পারেন। মানে এটা আমি এমনি দেখানোর জন্য দিয়েছি, আপনি আপনার মতো দিবেন, তারপরে আপডেট অল ক্লোজ দিয়ে দিবেন পরে। তাহলে আমি যে তথ্যগুলো দিয়েছি সেগুলো সব আপডেট হয়েছে। তারপরে হলে পরে আমি এখান থেকে ব্যাকে চলে আসব। ব্যাকে এসে আমার জেনারেলটা হয়েছে, তারপর কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া ক্লিক করে এডিটে ক্লিক করব। এটি ক্লিক করে দি মিনিমাম, এটা হলো যে এক্সপিরিয়েন্স ক্রাইটেরিয়া, the minimum number of years of general experience of the tender is contract industry in public sector shall be, আমি এটা দিলাম হচ্ছে 5 years, 5 years। তারপরে তারপরে হচ্ছে আপডেট, এরপরটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স অ্যাজ সার্ভিস প্রোভাইডার ইন কন্ডাক্টিং ইন্ডাস্ট্রিজ আন্ডার পাবলিক সেক্টর অফ নেচার কমপ্লেক্সিটি মেথড সার্ভিস, এটা হচ্ছে আমার দি মিনিমাম এক্সপিরিয়েন্স, আমি এটা দিলাম অ্যাটলিস্ট অন কন্ট্যাক্ট। ওকে, ঠিক আছে, তাকে একটা কন্ট্যাক্ট শেষ করতে হবে এবং সেটা টাকাটা আমি উল্লেখ করে দিব। টু কমপ্লাই উইথ দিস রিকোয়ারমেন্ট সার্ভিস কন্ট্যাক্ট সাইটেড, এগুলো কোনো দরকার নেই। তারপরে অফ সিমিলার নেচার কমপ্লিটেড কম্পেয়ার টু ওভার পিরিয়ড অফ, আমি লাস্ট 3 ইয়ার্সে অ্যাটলিস্ট একটা কন্ট্যাক্ট করতে হবে, যেটা হবে যে আমার যে মূল্যটা আছে 7 লাখ টাকার, আমি এটা দিতে পারো। আর এটা 80 to 100% মধ্যে থাকতে হয়। তাহলে একটা শূন্য অ্যাড করে দিলাম, তাহলে 7 লাখ টাকার আমার লাস্ট 3 বছরের একটা কন্ট্যাক্ট 7 লাখ টাকার হলেই সে এখান থেকে এলিজিবল হবে। সেটাই আমি এটা বুঝিয়ে দিলাম এখান থেকে। আপনি আপনার মতো ক্রাইটেরিয়া সেট করে দিবেন, এক্সপিরিয়েন্স নিয়ে নেবেন। তারপর দি রিকোয়ার্ড অ্যাভারেজ অ্যানুয়াল টার্ন ওভার অফ দ্য টেন্ডারার শ্যাল বি অ্যাট লিস্ট অফ দ্য অ্যামাউন্ট টাকা ওভার দ্য লাস্ট 3 fiscal year। এখানে কিছু আছে দেখেন, এস্টিমেটেড কন্ট্রাক্ট ভ্যালু 5 কোটি, কন্ট্রাক্ট পিরিয়ড 24 মান্থ, এস্টিমেট অ্যানুয়াল ক্যাশ ফ্লো 25 crore, রিকোয়ার্ড অ্যাভারেজ অ্যানুয়াল টার্ন ওভার 0.75 crore ইউজিং মাল্টিপ্লায়ার অফ 3। ঠিক আছে, এটা একটা আছে, সূত্র আছে, সেটা ব্যবহার করে এটা হচ্ছে আপনার টার্ন ওভার করতেছে। তো আমি হচ্ছে ওই অত ডিপে যাচ্ছি না। আমি রিকোয়ার্ড অ্যাভারেজ অ্যানুয়াল টার্ন ওভার ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা আমি আলাদা ভিডিওতে দেখাবো। এখান থেকে আমি একটা টার্ন ওভার দিয়ে আপাতত এই টেন্ডারটা কিভাবে টেন্ডার পাবলিশ করতে হয় সেদিকে আমি যাচ্ছি। the required average annual turnover of the tender shall be at least one of the amount, এখানে বলা আছে the required average annual turnover is recommended to the same as the estimated annual cash flow for the contract. However, the multiplier may vary from 0.2 to 0.4. The larger of the contract size, the larger the multiplier should be। তাহলে এখানে হচ্ছে আমার অ্যানুয়াল টার্নওভার অ্যামাউন্ট অফ টাকা, আমি আপাতত যে আমার যে ইয়েটা আছে আমি দিলাম, আমি ওইটাই দিয়ে দিলাম অ্যানুয়াল টার্নওভার। তারপর হচ্ছে যেমন এখানে একটাই আছে যে এস্টিমেট ভ্যালু হচ্ছে 5 কোটি, আর এটা দিয়ে হচ্ছে আপনার 0.03 মাল্টিপ্লাই করে হচ্ছে 0.75 করে, একটু দেখি। এটা আপনি মাল্টিপ্লাই করে দিতে পারেন। তারপর হচ্ছে the minimum amount of financial resource as liquid asset or working capital credit lines, এটা কি আমরা আপডেট দিয়েছিলাম, আবার একটা আপডেট দিই। তারপরে হচ্ছে আমি এখান থেকে আপাতত এগুলো মুছে দিচ্ছি। তারপরে হচ্ছে the minimum amount of financial resource আর লিকুইড অ্যাসেট আর ওয়ার্কিং ক্যাপিটাল, এটা আমি হচ্ছে লিকুইড অ্যাসেট আমার যেটা আছে আমি সেটাই ধরলাম যে এটা থাকতে হবে 7 লক্ষ টাকা। এগুলোর জন্য হচ্ছে the minimum required liquid asset will be little more than 4 say
টাকা 4 lakhs per month cash flow based on the above assumption। এটা একটা assumption আছে, এটা বেসিস করে আপনি দিতে পারেন। তো আমি আপাতত একটা দিয়ে রাখলাম, কাজটি আমি টেন্ডারটা সাবমিট করার জন্য আমি এটা দিলাম। এরপর আসেন, এই কন্ট্রাক্টর ওই প্রতিষ্ঠানের একটা আমরা তো সাধারণত আউটসোর্সিং এ পার্সন হায়ার করি না, প্রতিষ্ঠান হায়ার করি। তো সেক্ষেত্রে প্রতিষ্ঠানে আমাদের লোক দেয়, তাহলে আমি চাচ্ছি ওই প্রতিষ্ঠানে একজন কন্ট্রাক্ট সুপারভাইজার থাকতে হবে যার সাথে আমরা কন্ট্যাক্ট করব। তাহলে তার হচ্ছে কোয়ালিফিকেশন, টোটাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন সিমিলার ওয়ার্ক। তাহলে আমি এখান থেকে দেখলাম তার মিনিমাম বিএসসি থাকতে হবে, টোটাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স, টোটাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স 10 বছর থাকতে হবে। সরি, 10 বছর থাকতে হবে ইন সিমিলার ওয়ার্কস পিইডি সাইট। এখানে 3 বছর, সরি 3 বছর থাকলেই হবে। ব্যাস, তারপর আমি এটা আপডেট দিয়ে দিলাম। এরপরে ইকুইপমেন্ট ক্যাপাসিটি, যে তার যদি কোনো ইকুইপমেন্ট লাগে, ইকুইপমেন্ট কোন টাইপের ইকুইপমেন্ট লাগবে, মিনিমাম নাম্বার অফ রিকোয়ার্ড, সোর্স অফ অ্যাভেলেবিলিটি। তো এখান থেকে ইকুইপমেন্ট আর দরকার নেই, আমার ইকুইপমেন্ট আপাতত দরকার নাই, কারণ আমি যখন সাব ইঞ্জিনিয়ার নিব আহ, তখন যে যে ইকুইপমেন্ট লাগবে আমরা তখন আলাদাভাবে কিনবো। আর ক্লিনার জন্য আর কি ইকুইপমেন্ট দরকার আছে আমি এটা এইভাবেই রাখবো। তারপরে আপডেট অল ক্লোজ দেব। তারপর আমি এখানে এগুলো দিলাম। তারপর আমি এখান থেকে বের হয়ে আসবো, জেনারেল কোয়ালিফিকেশন টেন্ডার প্রিপারেশন, এটিতে ক্লিক করব। তারপর ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট ইয়ার শ্যাল বি, আমি এটা দিলাম লাস্ট ইনকাম অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 দিয়ে দিলাম। তারপর any other document as specified in the TDS, the tender shall submit with its tender the following additional documents। আপনি এখানে দিয়ে দিবেন যার যা আপনার প্রয়োজন, এনআইডি লাগতে পারে, ভ্যালিড টিন টিন, তারপর আপনার ট্রেড লাইসেন্স, তারপরে আপনার সার্টিফিকেট সার্টিফিকেট ফ্রম রেলিভেন্ট ইনস্টিটিউশন ইনস্টিটিউশন, ঠিক আছে। এগুলো আপনার যা যা লাগে আপনি এক্সেট্রা দিয়ে আপনি রেখে দিবেন। আপনার যা যা লাগে অ্যাডিশনাল ডকুমেন্ট সবগুলো আপনি এখানে দিয়ে রাখবেন। পারফরমেন্স স্টেটমেন্ট, ক্যাপিটাল ইকুইপমেন্ট, এখানে পারফরমেন্স স্টেটমেন্ট অফ ক্যাপিটাল ইকুইপমেন্ট বাংলাদেশ মেবি নেসারি, তাহলে এটা ইকুইপমেন্ট মেবি নেসারি, এটা আপনি এখান থেকে দিতে পারেন। ঠিক আছে, এটা আমার লাগবে, এটা আমি দিয়ে দেবো। তারপরে আপডেট টিডিএস। এরপর আপনার দি ফাইন্যান্সিয়াল অফার prepared by the tenders will comprise the following: any other document as read in the TDS shall submit with its tender the following additional documents। আহ, আর যা যা লাগবে আপনি সব এখান থেকে, যেমন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লিখে দেন, সার্টিফিকেট। তারপর ক্যান্ডিডেটস ক্যান্ডি ক্যান্ডিডেটস সরি ক্যান্ডিডেটস আপনার এডুকেশনাল সার্টিফিকেট, সার্টিফিকেট। তারপর আপনি লিখে দেন ক্যান্ডিডেটস এনআইডি, ডেটস এন আইডি এক্সেট্রা, ক্যান্ডিডেটস, এগুলো আপনি নিয়ে নিতে পারেন। তারপর আপডেট ডিটেলস। তারপর টেন্ডার থ্রেশহোল্ড লিমিট অফ সার্ভিস কমিশন নট লেস দেন, এটা সবসময় এই থাকে 5% থাকে, মানে আপনি 5% নিচের লাভে আপনি টেন্ডার পাঠাবেন না। কারণ আপনি যদি লাভ না করেন তাহলে আপনি তাদের ব্যবসা টিকাবেন কেমনে। তাহলে থ্রেশহোল্ড 5%, এটা যে সবাই 5% মিনিমাম লাভ ধরে দিতে হবে। তারপরে আমি আগেরটাকে সেভ দিয়েছিলাম, সেভ দিয়ে রাখি।
এরপরে হচ্ছে the required reports on the financial standing such as profit and loss statement and audit balance sheet shall be for the past 1 year. ওকে, ঠিক আছে, এটার সাথে আমি এগ্রি। এটা আমি সেভ করে দিব। ভ্যালিডিটি পিরিয়ড অফ টেন্ডার, এটা তো হচ্ছে আপনার, আমি আপাতত এটা 60 করে রাখছি। আপনি বাড়ায় দিতে পারেন, 60 থেকে 120 দিতে দিতে হবে। তারপরে হচ্ছে বর্তমান মনে হয় এটা 150 ডেজ করেছে, সর্বোচ্চ 150 দিনের, 60 থেকে 150 দিতে পারেন। তারপর টেন্ডার সিকিউরিটি, হয়তো ওটার সাথে আপনার দি অ্যামাউন্ট অফ টেন্ডার সিকিউরিটি শ্যাল বি, আর এখান থেকে আমি হচ্ছে দিয়ে দিলাম 18,000 টাকা। 3%, 3% চাইতে যাতে বেশি না হয়, এটা দিয়ে দিলাম ইন ফেভার অফ পি অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে আপনি পি এর অ্যাকাউন্টটা লিখে দিতে পারেন, অ্যাকাউন্ট। ঠিক আছে, আপনি দিয়ে তারপর আপডেট অল ক্লোজ দিয়ে দিবেন। তারপর ব্যাকে আসবেন, ব্যাকে এসে আমার টেন্ডার প্রিপারেশন হয়ে গেছে। এরপর আমি যদি এটা হয়েছে হয়েছে কিনা এটা আপনি ভিউতে ক্লিক করে দেখতে পারবেন যে আমি যেগুলো দিয়েছি সেগুলো ঠিক মতো আছে কিনা। এই যে এনআইডি, ভ্যালিড টিন এগুলো দিয়েছি, তার মানে এটা আহ, আমারটা সেভ হয়েছে। তারপরে তাহলে আমার তিনটা টেন্ডার প্রিপারেশন হয়েছে। এখন আমি টেন্ডার ওপেনিং অ্যান্ড ইভ্যালুয়েশনে যাব। এখান থেকে আমাকে দি পয়েন্ট টু বি গিভেন অ্যাজ ফলোইং, আমি আমাকে হচ্ছে পয়েন্ট এখানে দিতে হবে, ক্রাইটেরিয়া, সাব ক্রাইটেরিয়া, ইনসার্ট দ্য পজিশন, তারপর হচ্ছে পার্সন নাম্বার, অ্যালোটেড পয়েন্ট, তো আমি ওখানে দিয়েছি। তারপর এখান থেকে আমাকে দিয়ে দিতে পারি, যেমন হচ্ছে এটা হচ্ছে আমি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইনসার্ট দা, এটা হচ্ছে আমার 1, সরি, নোস হচ্ছে 1, তারপরে এটা তোমার দেই আছে, এটা হলো 50। তারপরে পরের পজিশনটা হচ্ছে আমার ক্লিনার, ক্লিনার পার্সন হচ্ছে 1, 1, ইনসার্টেড পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে 50, 50। ওকে, আর বাকিগুলো আমার দরকার নেই, ওটা ওভাবেই থাকবে। তো 50, 50, 100। তো সাব ক্রাইটেরিয়া, এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপরে ইনসার্ট পয়েন্ট, তারপর এক্সপিরিয়েন্স, প্র্যাকটিক্যাল, ওরাল, ফিজিক্যাল, এগুলো আপনি টোটাল রাখা যাচ্ছে পারে। তাহলে এটা আমি টোটাল সাব ক্রাইটেরিয়া আমি হচ্ছে এখানে এখানে দিয়ে রাখলাম, আমি হচ্ছে 10%, এরকম 10%। তারপর এখান থেকে হচ্ছে এক্সপিরিয়েন্স 10%, সরি 10%। তারপরে প্র্যাকটিক্যাল রিটেন টেস্ট, এটা আমি রাখতে পারি 20%। তারপরে ওরাল এক্সাম, এটাও 20%। তাহলে কথা হলো 60 হলো। তারপর ফিজিক্যাল, ফিজিক্যালে আমি রাখলাম হচ্ছে 10%, তাহলে সরি, ফিজিক্যাল হচ্ছে 10%, তাহলে 10, 10, 10, 30%, আর এটা হলো 40, তাহলে 70% হলো, তাই না? তাহলে এগুলো তো বলা যায় প্র্যাকটিক্যাল রিটেন এক্সাম, এটা 80% আমরা দিয়ে দিই, 50%। আর তাহলে এটা হচ্ছে আপনার 30 আর 20, 50, 50 টোটাল 100%। ঠিক আছে, এভাবে আমি 100% করে দিলাম, দিয়ে হচ্ছে আমি সেভ দিয়ে চলে আসলাম। আবার একটু দেখে নেন যে 10, তার 20, 20 আর 20, 40 আর 50 আর এই 50, তাহলে আমি আপডেট দিয়ে দিলাম। তারপরে the minimum technical points required to be a responsive tender shall be 70%. Okay, fine. তারপর the minimum score required to pass for individual service personal shall be 60% in case of B. Okay, fine. আমার এটা আমি এগ্রি, অসুবিধা নেই, সেভ দিয়ে বেরোবো। তারপর negotiation shall take place at P office, P office। এখান থেকে নেগোশিয়েটটা আমি এবার একটু ডেট দিয়ে যাচ্ছি, এখানে কি কি লেখা আছে, অ্যাড্রেস অফ নেগোসিয়েশন মিটিং
আচ্ছা, নেগোসিয়েশন করা যাবে এবং কি কি বিষয় করা যাবে সেটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন যে নেগোসিয়েশন, যেমন আপনি নেগোসিয়েশন ক্যান ক্যান বি ইন কেস অফ ক্যান্ডিডেট ক্যান্ডিডেট রিপ্লেসমেন্ট or higher higher qualification, ঠিক আছে? আপনি লিখে দিতে পারেন, আর নাও লিখে দিতে আপনার ইচ্ছা। তারপর সেভ করে দিয়ে আপডেট অল ক্লোজ দিয়ে আপনি এখান থেকে বের হয়ে যাবেন। তারপরে আমি ব্যাকে যাব, ব্যাকে গিয়ে হচ্ছে টেন্ডার ওপেনিং অ্যান্ড ইভ্যালুয়েশনে ক্লিক করব। এটা হয়ে গেছে, তাহলে এখান থেকে আমি ব্যাকে আসলাম। তাহলে এটা হচ্ছে আমার কন্ট্রাক্ট অ্যাওয়ার্ডে আমি যাব। কন্ট্রাক্ট অ্যাওয়ার্ডে গিয়ে the amount of performance security shall be 10% of service provider commission in currency of বাংলাদেশ টাকা। ওকে ফাইন, এটার সাথে আমি একমত। তারপরে the successful tenderer shall furnish the performance security for the due performance of the contract with mentioned number of working days। এটা হচ্ছে days of the issuance of NOA। তাহলে এখানে আমি সেভেন ওয়ার্কিং ডেজ আমি এটা দিয়ে দিলাম। উইদিন 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 7 ওয়ার্কিং ডেজ, বাকিগুলো আমি উঠাই দিলাম। তারপর আপডেট টিডিএস দিয়ে দিব। তারপরে সাকসেসফুল টেন্ডার শ্যাল সাইন দ্য কন্ট্রাক্ট উইথ দ্য প্রপেন্টিটি মেনশন নাম্বার অফ ডেজ অ্যাজ রুল। আচ্ছা, the successful tender shall sign the contract with the propensity within এটা হচ্ছে 40 days দিয়ে দিলাম। 40 days ডিটেইলসটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন বা প্রিপেয়ার দেখে নিতে পারেন। তারপরে আমি হচ্ছে এটা উঠাই দিয়ে আমি আপডেট দিয়ে দিলাম। এরপর হচ্ছে এডুকেটর, আমার কোনো বিবাদ হলে কে মিটাবে? তাহলে the adjudicator proposed by the proper entity is, আমি দেখলাম যে মেম্বার আইবি অথবা চেয়ারম্যান আইবি, চেয়ারম্যান আইইবি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ। the hourly rate প্রতি ঘন্টায় তাকে 5,000 টাকা দিতে হবে। কত হয়েছে? 50,000 হয়েছে না? 5,000 টাকা দিতে হবে। তারপরে এক্সপেন্স শ্যাল বি লিমিটেড টু ওয়েস্ট দ্য নেচার অফ এক্সপেন্স অ্যান্ড লিমিটেশন ইন ভ্যালু ইন এনি, ঠিক আছে? এবং যে কয় ঘন্টায় লাগুক সেটা হচ্ছে 20,000 টাকা, 50,000 টাকা বেশি না, 50K, ঠিক আছে? আচ্ছা, দি বায়োগ্রাফিক্যাল ডাটা অফ দ্য এডুকেটর ইজ, এটা হচ্ছে provide relevant information such as education, experience, age, nationality and present position, attached additional pages as necessary। এটা হচ্ছে আপনার যে তার যদি মিনিমাম যোগ্যতা ইত্যাদি, এনআইডি, বাংলাদেশের নাগরিকত্ব ইত্যাদি যদি উল্লেখ করতে চাই সেগুলো তো আপনার তোমার দরকার নেই, আমি যেটা আছে সেটাই থাকবে। মেম্বার চেয়ারম্যান আইবি, আপডেট অল ক্লোজ। তাহলে আমার মোটামুটি এটা এই পার্টটা হয়ে গেছে। টেন্ডার ডাটা শিটে ছিলাম আমরা, সেটা কাজটা করেছি। এখন আমাদের যেতে হবে জেনারেল কন্ডিশন অফ কন্ট্রাক্ট। আমাদের কোনো কাজ নেই, পার্টিকুলার কন্ডিশন অফ কন্ট্রাক্ট এখানে এডিট করার সুযোগ আছে। আমরা এখানে ঢুকবো, ঢুকে যে পয়েন্ট আছে সেই পয়েন্ট আমি কাজ করব। তাহলে দি এমপ্লয়ার ইজ দি এমপ্লয়ার ইজ দিলাম, এটা উদাহরণ হিসাবে দিলাম, যেহেতু আমি বিটিআরসির একটা পড়া এপিবি নিয়ে কাজ করতেছি। এখানে নেম দিবেন, অ্যাড্রেস দিবেন, তারপরে অথরাইজ রিপ্রেজেন্টেটিভ, এগুলো সবই দিবেন। তা আমি সংক্ষেপে যাচ্ছি। বিটিআরসি সার্ভিস প্রোভাইডার ইজ XYZ, এটা আমি দেখলাম। তারপর আপডেট ক্লোজ দিলাম। তারপর দি ইন্টেন্ডেড কমপ্লিশন ডেট ইজ, এটা কমপ্লিশন ডেটটা আমি দিয়ে দিব এখান থেকে। এন্টার ডেট আমি দেখলাম হচ্ছে এটা 28 ফেব্রুয়ারি 2027। সাইন কন্ট্যাক্ট কোড। আচ্ছা, তারপর আপডেট
তারপরে সার্ভিস প্রোভাইডার ইজ, এখানে আমি আমি দিয়ে দিব। তারপরে তারপরে হচ্ছে কমিউনিকেশন নোটিস, দি অ্যাড্রেস অফ কমিউনিকেশন নোটিস আর এমপ্লয়ার নাই ডেট, এগুলো এগুলো সে দিয়ে দিবে। ঠিক আছে, আমি এটা নতুন করে করছি না, যা আছে তাই রাখছি। ডকুমেন্টস ফর্মিং অফ দ্য কন্ট্যাক্ট অ্যান্ড প্রায়োরিটি অফ ডকুমেন্টস, আদার ডকুমেন্টস ফ্রম পার্ট অফ দ্য কন্ট্যাক্ট, এগুলো দিয়ে যেগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে রাখতে হবে। আমি যেটা আছে সেটাই রেখে বেরোয় যাচ্ছি। তারপর আপডেট অল ক্লোজ দিলাম, ক্লোজ দিয়ে ব্যাকে আসলাম। তারপর হচ্ছে কমেন্সমেন্ট কমপ্লিশন অ্যান্ড মডিফিকেশন, the date on which contract shall come into force in on the date the contract is signed by the parties, insert date, আমি দিয়ে দিব হলো 1 ফেব্রুয়ারি 2026 দিয়ে দিলাম। বাকিটা আমি উঠাই দেবো, কমেন্সমেন্ট ডেট রেখে আপডেট পিসি ক্লোজ দিব। তারপর হচ্ছে the service provider shall commerce commence carrying out the service not later than the number of days as specified PCC, যে এই কয়েকদিনের পরে সে কাজ শুরু করতে পারবে না, তাকে এই কয়েকদিনের মধ্যেই কাজ শুরু করতে হবে। 15 days, সরি, ডেজ দিয়ে দিলাম। ইউজুয়ালি ডেজ ক্যান বি সেট বিটুইন 7 to 12, তাহলে আমি 15 দিন দিয়েছি। তারপর এটা আপডেট পিসিসি ডিটেলস আপডেট করলাম। তারপরে ইন্টেন্ডেড কমপ্লিশন ডেট, শেষের ডেট হচ্ছে আপনার যাচ্ছে এটা 28 ফেব্রুয়ারি 2027, এটা শেষ হবে। তারপর এটা আমি উঠাই দিব এখান থেকে। তারপরে আপডেট অল ক্লোজ দিয়ে দিব। আপডেট অল ক্লোজ হওয়ার পরে আমি এখান থেকে ব্যাকে চলে যাব। ঠিক আছে, তারপরে হচ্ছে অব্লিগেশন অফ সার্ভিস প্রোভাইডার, the service provider is not notified of such action, claims, losses or damage not later than insert provider is notified of such actions, claim, losses or damage not later than number of after conclusion of termination of service, মানে কোনো যদি তাদের, আমি 30 দিনে দিয়ে দিলাম, যে কোনো আপত্তি থাকলে কোনো পাওনা দাওয়া থাকে তাহলে 30 দিন, কনক্লুশন 30 দিনের মধ্যে তাকে সব করতে হবে, আপত্তি জানাইতে হবে। তারপর হচ্ছে যে সার্ভিস প্রোভাইডার শ্যাল অবটেইন দ্য prior approval in writing before taking any of the following action. The other action that shall require employer approval are, এখানে যদি তার insert action, তার the other application that shall require employer approval are, সেই অ্যাকশন গুলো এখানে আপনি দিয়ে দিতে হয়। আমি এ বি সি দিয়ে যাচ্ছি, আপনি এখানে দিয়ে দিবেন আদার কি কি অ্যাকশন থাকতে পারে সেগুলো দিয়ে দিবেন। তারপর ক্লেম ডিউ টু নন পারফরমেন্স, যদি পারফরমেন্স খারাপ হয় সেক্ষেত্রে কি ক্লেম করা যাবে সেটাই আপনি এখানে উল্লেখ করে দিবেন। দি পার্সেন্টেজ অফ দ্য কস্ট অফ নন পারফরমেন্স অর পুর পারফরমেন্স অফ সার্ভিস অ্যাসেস টু বি ইউজড ফর দ্য কনক্লুশন অফ নন পারফরমেন্স অর পুর পারফরমেন্স প্ল্যানটি ইজ ইনসার্ট পার্সেন্টেজ, আমি তো 1% দিয়ে দিলাম, আমি দিলাম আমার মতো, আপনি আপনার মতো দিয়ে দিবেন 1%। যদি পুর পারফরমেন্স তাহলে 1% টাকা কেটে রাখা হবে। ঠিক আছে, আমি আপডেট হিস্ট্রি দেবো, আমি হচ্ছে আপডেট অল ক্লোজ দিয়ে বের হয়ে যাবো। তারপরে গো ব্যাকে যাব, গো ব্যাকে গিয়ে অবলিগেশন অফ এমপ্লয়ার হয়ে গেছে, অবলিগেশন অফ সার্ভিস প্রোভাইডার হয়েছে, অবলিগেশন অফ দ্য এমপ্লয়ার এটাতে ক্লিক করব। তারপরে অ্যাসিস্ট্যান্স এন্ড এক্সাম্পশন ফর ক্যারিং আউট দ্য সার্ভিস টু বি প্রোভাইডেড বাই দ্য এমপ্লয়ার আর, কি কি অ্যাসিস্ট্যান্স তার লাগবে, যেমন আপনার রুম দিতে হবে, রুম থাকতে হবে। তারপরে হচ্ছে আপনার ইয়া দিতে হবে, সুইপিং সুইপিং ইকুইপমেন্ট দিতে হবে, ইকুইপমেন্ট। ঠিক আছে, এগুলো যদি আবার রেসিডেন্স লাগে, রেসিডেন্স ইত্যাদি ইত্যাদি কি কি লাগবে সেগুলো আপনি এখান থেকে এমপ্লয়ের পক্ষ থেকে যা যা লাগে আপনি এখান থেকে উল্লেখ করে দিবেন। ঠিক আছে, তারপরে গো ব্যাকে আসলাম,
অব্লিগেশন অফ দ্য এমপ্লয়ার, অব্লিগেশন অফ সার্ভিস প্রোভাইডার গেল, তার পেমেন্টস টু দ্য সার্ভিস প্রোভাইডার, এটা একটা কাজ করার সুযোগ আছে। এটা হলো দি পার্টিকুলার অফ দ্য ব্যাংক অ্যাকাউন্ট নমিনেটেড অ্যাজ ফলোস, টাইটেল, অ্যামাউন্ট, নেম অফ দ্য ব্যাংক, এগুলো আপনি দিয়ে দিবেন। আমি টাইটেল অ্যাকাউন্ট দিয়ে দিলাম, নেম অফ দ্য ব্যাংক ABC ব্যাংক, তারপরে অ্যাকাউন্ট নাম্বার 1 2 3 4, তারপরে অ্যাড্রেস XYZ ভাবে, ঠিক আছে। আপনি দিতে পারবেন। পেমেন্টস আন্ডার দিস কন্ট্রাক্ট শ্যাল বি মেড আইদার টু বি অ্যামাউন্ট অফ সার্ভিস প্রোভাইডার অর টু দ্য ইন্ডিভিজুয়াল সার্ভিস পার্সোনাল অ্যাকাউন্ট অ্যাজ পেন দ্য PCC, ঠিক আছে। তো সেগুলো হচ্ছে আমাকে দিয়ে দিতে হবে। আপডেট পিসি দিলাম। তারপরে কন্ট্রাক্ট প্রাইস, দি কন্ট্রাক্ট সেলিং অ্যামাউন্ট ইজ, এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিতে পারেন। কন্ট্রাক্ট সেলিং অ্যামাউন্ট, এখান থেকে আমি প্রাইসটা উল্লেখ করে দিতে পারি, 5 লক্ষ, ঠিক আছে, ওটা দিতে পারি। আপডেট পিসি ডিটেলস, এরপর টার্মস এন্ড কন্ডিশন অফ পেমেন্ট, এখানে আমি মান্থলি পেমেন্ট শ্যাল বি মেড ইন দ্য লাইন উইথ এগ্রিড অন আউটপুটস অ্যাকর্ডিং টু মান্থলি পেমেন্ট, বাস আর কিছু শ্যাল বি মেড, ঠিক আছে। বাকিগুলো আমি তাই দিলাম। তারপরে হচ্ছে ইনসার্ট অন ডিলেড পেমেন্ট, যদি ডিলে পেমেন্ট হয় তাহলে সার্ভিস প্রোভাইডার শ্যাল বি এন্টাইটেল টু রিসিভ ইন্টারেস্ট অর ফাইন্যান্সিয়াল চার্জ ফর ডিলেড পেমেন্ট ডিউরিং দ্য পিরিয়ড অফ ডিলে অ্যাট দ্য রেট অফ, এটা আপনি একটা পার্সেন্টেজ দিয়ে দিবেন যে আহ, আমি এটা আমি দিয়ে দিব। যদি আমার ডিলে হয় তাহলে আমি হচ্ছে 1% করে আমি ভর্তুকি দিয়ে দিব। তারপর আপডেট অল ক্লোজ দিয়ে বেরিয়ে যাবো, ব্যাকে আসবো। তারপর হচ্ছে আমি টাইম কন্ট্রোল যদি কোনো বিষয় থাকে সেটা উল্লেখ করে, দি প্রিন্সিপাল অ্যান্ড মডালিটিস অফ ইন্সপেকশন অফ দ্য সার্ভিসেস বাই দ্য এমপ্লয়ার আর অ্যাজ ফলোস, ঠিক আছে। এটা আপনি যেটা হচ্ছে আপনার আহ সেই প্রিন্সিপালটা আপনি এখান থেকে লিখে দিবেন, XYZ আমি দিয়ে দিলাম। তারপরে আপডেট পিসি ডিটেলস আপডেট করে দিয়ে তারপরে আপডেট অল ক্লোজ দিয়ে দিব, দিয়ে বেরিয়ে আসবো, ব্যাকে আসবো। ব্যাকে এসে হচ্ছে সেটেলমেন্ট অফ ডিসপুট, আমার সেটেলমেন্ট অফ ডিসপুট কে করবে, সাধারণত এটা আহ চেয়ারম্যান আইবি দিয়ে দেবো, চেয়ারম্যান আইইবি, ঠিক আছে। চেয়ারম্যান আইবি আপডেট পিসি ডিটেলস আমি এখান থেকে দিয়ে দেবো। তারপর হচ্ছে উইল বি পেড এট দ্য রেট অফ, ঠিক আছে, টাকা 5,000, এটা আমি আরেক জায়গায় উল্লেখ করে দিয়েছি। তারপরও 5,000 পার আওয়ার্স। তারপরে আরবিট্রেশন, the place of arbitration is পি অফিস দিয়ে দিতে পারি, অথবা আইবি পি অফিস, ঠিক আছে। এবার দিয়ে আমি হচ্ছে আপডেট পিসি ডিটেলস দিয়ে আমি আপডেট অল ক্লোজ দিয়ে বের হয়ে যাব। তারপর সেটেলমেন্ট ডিসপিউট হয়ে গেছে, তারপর আমি এখান থেকে বের হয়ে আসবো। তার মানে পিসিসি আমার হয়ে গেছে। পিসিসি হয়ে যাওয়ার পরে পিসিতে আমার আর কিছু বাকি নাই। তারপরে হচ্ছে আমার এখান থেকে টেন্ডার সাবমিশন লেটার, এইটা আমি দেখবো, ফর্ম ড্যাশবোর্ডটা দেখবো, দেখে ফিল আপ দ্য টেবিলস ক্লিক করব। ক্লিক করে এখানে যদি আমার কিছু থাকে এখান থেকে টেন্ডার রেসপন্স, টেন্ডার রেসপন্স অসুবিধা নাই, টেন্ডার রেসপন্স আমি এটা সেভ দিয়ে বের হয়ে যাব। এরপরে ব্যাকে আসবো। ব্যাকে এসে আমার ফর্ম যে দুটো আছে, আর টেন্ডারার ইনফরমেশন ফর্ম, এটাকে ঢুকবো। এখানে দেখবো যে কিছু করার আছে কিনা, কিছু করার না থাকে আমি জাস্ট সেভ দিয়ে বের হয়ে যাবো, প্রত্যেকটাই সেভ দিয়ে বের হয়ে যাবো। আচ্ছা, এখানে আর কিছু করার নেই, আমি সেভ দিয়ে বের হয়ে যাবো। পরেরটাতে পরেরটাতে কিছু করার নেই, আমি সেভ দিয়ে বের হয়ে যাবো। তারপর এখান থেকে ব্যাকে আসবো। ব্যাকে এসে হচ্ছে এটা, তারপরে টেন্ডার ইনফরমেশন পার্ট 2 তে ঢুকবো। আর ঢুকতে দেখবো কিছু আছে কিনা এখানে। মেটালস সেভ দিয়ে প্রত্যেকটা শুধু সেভ দিয়ে বেরোয় যাবো, আমি এখানে নতুন করে কিছুই করবো না।
তো হয়ে গেছে, ব্যাকে আসবো। তারপর হচ্ছে আমার থ্রি যেটা আছে, 1 2, এরপর আমি থ্রিতে ঢুকবো। পার্সোনাল ইনফরমেশন, এখানে যদি পোস্ট পজিশন আমি দিয়ে রাখতে পারি, সেই বের হয়ে যাবো। তারপরে পরেরটাতে আমি কিছু করার নেই, এখানে এটা বেরোয় দিয়ে ওটা সব করা আছে কাজ, টেনশন নেই। তারপরে সেভ দিয়ে বেরোয় গেলাম, বেরোয় গিয়ে থেকে আবার ব্যাকে আসলাম, ব্যাকে এসে পার্সোনাল ইনফরমেশনটা হয়েছে তাই না, তারপর ম্যান পাওয়ার ডেজিগনেশন, ম্যান পাওয়ার ডেজিগনেশনে এখানে আমি যেটা করি, সাব ইঞ্জিনিয়ার ক্লিনার চলে এসেছে, এগ্রি ও এগ্রি, আই এগ্রি দিয়ে এটা সেভ দিয়ে বের হয়ে যাবে। সাব ইঞ্জিনিয়ার ক্লিনার চলে এসেছে। তারপর ম্যান পাওয়ার ডেজিগনেশন হয়ে গেছে। তারপর এখানে আমার কি আছে আর, এখানে রিমিউনারেশন এন্ড আদার পেয়েবল ফর সার্ভিস পার্সোনাল, আমি এটাকে কি কি সুযোগ সুবিধা দিব সেগুলা নিয়ে আমার এখানে এটা করতে হবে। দেখেন, এখান থেকে পি ইউজার, সাব এক্সচেঞ্জের ক্লিনার, তার ইউনিট ডেজ, ইউনিট ইন ডেজ, মান্থ আর ইয়ার, যে কোনো একটা আমি তাকে দিলাম হচ্ছে ইয়ার, ইয়ার দিলাম। তারপর হচ্ছে ডিউরেশন ডেজ মান্থ ইয়ার, আপনার এটা হচ্ছে 1 ইয়ার, ইয়ারটা 1 ইয়ার। এন্টার নিউমেরিক ভ্যালু, আচ্ছা। ওকে, তারপর এটা নেট প্রাইস ইন ফিগার্স, আমি এটা আপনি মাসে দিতে পারেন, তবে এটা আসলে মাসটাই উত্তম, কারণ আমাদের ইয়াতে আউটসোর্সিং নীতিমালা যে এ আছে, আউটসোর্সিং নীতিমালা যে পার মান্থ যদি আমি দেই, ইউনিট, এন্টার পজিটিভ নাম্বারস, আচ্ছা। তারপরে হচ্ছে ইউনিট প্রাইস ইন ফিগার্স, আমি দিলাম আউটসোর্সিং নীতিমালায়। তো আমি এটা দেখি আউটসোর্সিং নীতিমালায় কত, আউট সোর্সিং, সোর্সিং নীতিমালা 2025, ওটা দেখে নিই যে আর কত টাকা ধরা হয়েছে, সাব ইঞ্জিনিয়ার ক্যাটাগরি কত টাকা ধরা হচ্ছে, আমি একটু যদি দেখে নিই এখানে, তাহলে ওই টাকাটি আমি এখান থেকে অ্যাড করে দিতে পারবো। সেটা আসতে থাকুক। এন্টার নাম্বার 9 অনলি, তারপরে দেখি এখানে কত টাকার কত বলা হয়েছে, সাব ইঞ্জিনিয়ার আচ্ছা, প্রকৌশলী ডিপ্লোমা বিশেষ সেবা 2, সেবা 2 হচ্ছে আপনার 28,339 টাকা। তো এখানে যেটা বলছে, যে আমি একটু দেখি, এটা হলো ডিফারেন্ট ফর্মস, পোস্ট গুলো চলে আসছে, নাম্বার অফ পার্সন 1, ঠিক আছে। আর তারপর হচ্ছে ইউনিট ইন ডেজ মান্থ ইয়ার, এটা ইউনিট বলতে হবে। তারপরে ডিউরেশন, সেটা এখানে উল্লেখ করতে হবে। তারপরে ইউনিট প্রাইস ইন ফিগার্স বিডিটি, এটা যদি আমি হচ্ছে দেই, যেমন 28,000, কত আছে এখানে, 28,369, 28,369, ঠিক আছে। আর আমার যেটা আছে, ক্লিনার আছে, সে কোন ক্যাটাগরিতে যাবে, রিকোয়ারমেন্ট,
অপারেটর কাজ সবাইকে বুঝাবে। আচ্ছা, বাবুর্চি আয়া এখান থেকে হয়তো হবে, তাই না? ফরাস ডোম অধ্যক্ষ কাজে হেল্পার সহকারী গার্ডেন যে ক্লিনার পরিচ্ছন্ন কর্মী ক্যাটাগরি 5 হলো 18,180 ঢাকার জন্য। 18,180 পার মান্থ। 18,180, ঠিক আছে। এটা চলে আসবে, তারপর হয়তো সেট দিয়ে বেড়ে যাবো। সিলেক্ট কম্বো ভ্যালুতে কি আছে? আই এগ্রি, এটা তাকে এগ্রি করে আসতে হবে, তারপর সেট দিয়ে দেবো। তারপর আমার এটা হয়ে গেল রিমিউনারেশন। রিমিউনারেশন হয়েছে। রিমিউনারেশন, তারপর টেন্ডার কমিশন, কম্পিটিটিভ ইনক্লুডিং ইনকাম ট্যাক্স ডিডাক্টিবল টু সোর্স, বলে আমি এটা দিব। এটা হচ্ছে ফ্রম দ্য কমিশন। এখানে কিছু নাই, করার নেই, যেটা আছে সেটাই থাকবে। ওকে, ফাইন। তারপরে হচ্ছে বের হয়ে আসবো। বের হয়ে এসে ভ্যাটের কি আছে, যেটা যদি কিছু থাকে আমি করবো, নাহলে যেটা আছে সেটাই। ওকে, ফাইন। যেটা যেভাবে আছে সেভাবেই থাকবে। ব্যাকে আসবো। ব্যাকে এসে প্রফেশনাল সাম কথা করবো, না হলে যেভাবে আছে সেভাবেই রেখে বাইরে চলে আসবো। প্রফেশনাল সাম, আইটেম নাম্বার 1, ডিসক্রিপশন প্রফেশনাল সাম, মেজারমেন্ট ইউনিট হচ্ছে নস, আর ডিসক্রিপশন প্রফেশনাল সাম, এটা যে আছে সেভাবে রাখলাম। ডিসক্রিপশনটা আর ছিলাম না। কোয়ান্টিটি আর ইউজার 1, তারপর হচ্ছে ইউনিট প্রাইস ইন ফিগার্স দিয়ে দিলাম। সেভ দিয়ে অন্যভাবে সিলেক্ট করতে হবে। সেন্টার ডিসক্রিপশন, যা কোনটার কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটি 2টা, প্রথমে 2জন নেব। সেভ দিয়ে বেরিয়ে আসবো। এখান থেকে ব্যাক করব। ব্যাক করে আমার হচ্ছে প্রফেশনাল সাম হয়ে গেছে। এবার আমি গ্র্যান্ড সামারি ক্রিয়েট করব। গ্র্যান্ড সামারি মানে সবাই ভিডিও দিতে হবে। তো ফাইন, আমি সেভ দেবো। সেভ দিয়ে বের হয়ে আসবো। বের হয়ে এসে তাহলে এটা মোটামুটি আমার টিডিএসটা তৈরি করা হয়েছে। আমি যেহেতু এটা একটা শুধু আমি পুরো সাইকেলটা দেখাই যাচ্ছে, জন্য আমি অনেক কিছু শর্টকাট করেছি, অনেকগুলো স্কিপ করেছি। আপনারা যখন নিজেরটা করবেন, আপনাদেরটা সুন্দর করে করবেন। এরপর দেখি আমি নোটিশে যাব। নোটিশে যাওয়ার পরে আমার ওয়ার্ক ফ্লো তৈরি করার অপশন পেয়েছি কিনা, পেয়েছি। আমি ওয়ার্ক ফ্লো তৈরি করবো। ওয়ার্ক ফ্লো তৈরি আমি 0 দিয়ে দিব, যেহেতু আমি ওপেন অ্যাকাউন্টে ঢুকতে যাচ্ছি। আমি সাবমিট দিয়ে দেবো। সাবমিট দিয়ে ইনিশিয়েটর পি, অ্যাপ্রুভাল পি, ওকে, সাবমিট। তারপর হচ্ছে আমি এখন আমার পাবলিশ ডকুমেন্ট আসছে, পাবলিশে ক্লিক করে দেবো। পাবলিশড, পাবলিশে ক্লিক করে আমি পাবলিশ করে দেবো। ওকে, তাহলে ফাইল হ্যাজ প্রসেসড অ্যান্ড টেন্ডার পাবলিশ সাকসেসফুল। তাহলে আমার কিভাবে হচ্ছে আমি যে এটা করব, ক্লাউড ওটিএম মেথডে কিভাবে আউটসোর্সিং এর কাজটা করবো, সেটাই আমি আপনাদেরকে এখানে দেখালাম। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনি ইউটিউবে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি তোমাদের সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আর হচ্ছে যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।